ওকে, শুরু করি তাহলে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে হলো ভেক্টর স্পেস কি, এগুলো থেকে জানার আগে আমরা কিছু জিনিসগুলো দেখব। যে ভেক্টর বলতে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত যেসব জিনিসগুলো জানছি, যে আমাদের বাস্তব লাইফে যে ভেক্টর গুলো হয়, যে আমাদের ইউক্লিডিয়ান স্পেসে 2D অথবা 3Dর ভিতর যে ভেক্টর গুলো হয়, এই ভেক্টর গুলো সম্পর্কে আমরা জানছি আর কি। এই ভেক্টর গুলোর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো। আর এটা আমাদের একটা ভেক্টর ইউ, আর এটা আমাদের একটা ভেক্টর, এই ভেক্টর হলো আমাদের ভি ভেক্টর। আচ্ছা, প্রথমে কথা হলো এই দুটা ভেক্টরকে যদি আমি যোগ করি তাহলে কি পাওয়া যায়। এই ইউ প্লাস ভি, এই দুইটা ভেক্টরকে যোগ করলে আর একটা ভেক্টর পাওয়া যায়। তার মানে এই দুইটা ভেক্টর যোগ করলে আর একটা কি পাচ্ছি আমরা, ভেক্টর পাচ্ছি। ফাইন। এরপরে জিনিসটা দেখতে হবে যে এই যে ইউ প্লাস ভি, এই দুইটা যোগ করা যেই জিনিস, আর একটা হলো ভি প্লাস ইউ, এই দুইটা ভেক্টরকে যোগ করা কিন্তু সেম জিনিস। ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা যে জিনিস দেখতেছি, যে এই যে ভেক্টর, কোন একটা ভেক্টর, এই ভেক্টরের সাথে আমাদের একটা জিরো ভেক্টর আছে, যেটাকে আমরা মনে করছি শূন্য, নাল ভেক্টর। এই ভেক্টরের সাথে যদি নাল ভেক্টর যোগ করি তাহলে কি পাই, আমরা ওই ভেক্টরই পাচ্ছি। এই সব বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের যে ভেক্টর স্পেসটা আছে, মানে যেটা আমরা আশেপাশে দেখি ইউজুয়ালি, এইটার বৈশিষ্ট্য, মানে এইসব প্রপার্টিস গুলো আছে। আর আর একটা বৈশিষ্ট্য আছে যে আমাদের যদি এই দিক বরাবর কোনো একটা ভেক্টর থাকে, তার ঠিক বিপরীত দিকে আর একটা ভেক্টর নিতে পারি, যেটা কিনা এই আগের ভেক্টরটাকে ক্যান্সেল করে দিবে। মানে সেই ম্যাগনিটিউড নিয়ে বিপরীত দিকে আমরা আরেকটা ভেক্টর নিতে পারতেছি, যেটা আসলে কি করে দিবে, আগেরটাকে ক্যান্সেল করে দিবে। তার মানে এই ভেক্টরটা আমাদের কাছে আছে, যেটা দিয়ে ক্যান্সেল করে নাল ভেক্টর পাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখতে হবে যে এই ভেক্টরের ক্ষেত্রে আমরা যে যে ভেক্টরগুলো দেখি, এই ভেক্টরের ক্ষেত্রে আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো ইউনিক বৈশিষ্ট্য, মানে যেগুলো হলো ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য বলতে পারি। যে আমাদের কাছে একটা যদি ভেক্টর থাকে, আমাদের কাছে এটা যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে আসলে কি হচ্ছে, ওয়ান তো আমাদের ভেক্টর না, ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে আমরা আগের ভেক্টরটাই পাচ্ছি। এই আর একটা বৈশিষ্ট্য। দেন আর একটা ব্যাপার হলো যে আমাদের যে এই যে ভেক্টরটা ইউ ভেক্টর, আর একটা ভেক্টর সাপোজ ভি ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরকে যদি যোগ করি তাহলে কি হচ্ছে, ইউ প্লাস ভি। এখন ব্যাপারটা হলো এরকম, এখানে কিন্তু খেয়াল করে দেখা যায় যদি আমরা এই ইউ প্লাস ভি, এই যে আমাদের লব্ধি ভেক্টরটা, এটাকে যদি আমরা কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করি, তাহলে সাপোজ এটা এতটুকু বৃদ্ধি পেয়ে এখানে হইলো কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে। তো কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে এটা আসলে আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি যে এই ভেক্টরটাকে যদি আমরা কে পরিমাণ বাড়াই, এটাকেও যদি কে পরিমাণ বাড়াই, তাহলেও কিন্তু এই সেম ভেক্টরটাই পাচ্ছি আমরা। তার মানে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে টু কে ইউ আর কে ভি, এই জিনিস, এই প্রপার্টিসটা আসলে কি আছে আমাদের এই ভেক্টরের মধ্যে আছে, এই প্রপার্টিসটা। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা প্রথমে বলা উচিত ছিল, যে একটা ভেক্টর যদি থাকে ইউ ভেক্টর, একে যদি কোনো কে দ্বারা গুণ করি তাহলে ভেক্টরটা কি হচ্ছে, একটু বড় হচ্ছে অথবা ছোট হচ্ছে, মানে সাইজটা জাস্ট পরিবর্তন হচ্ছে। বাট তারপরেও কিন্তু এই কে দ্বারা গুণ করার পরেও এটাও কি থাকতেছে, একটা ভেক্টর থাকতেছে। এই বৈশিষ্ট্যগুলো। আর ফাইনাল আরেকটা বৈশিষ্ট্য, যে আমরা যদি কোনো একটা ভেক্টর ইউ ভেক্টর, এই ইউ ভেক্টরকে যদি প্রথমে আমরা সাপোজ 2 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে, এটার আগের থেকে একটু দ্বিগুণ হচ্ছে। তারপর যদি আমরা পুরোটাকে 3 দ্বারা গুণ করি তাহলে কি হবে, টোটাল 6 গুণ হয়ে যাবে ইউ ভেক্টরটা। টোটাল এত বড় হয়ে গেল ইউ ভেক্টরটা। এটা যে জিনিস আমি একবারে 6 গুণ করলেও কি সেম জিনিসই কিন্তু হচ্ছে। এখানে আমরা এভাবে করতেছি যে প্রথমে 2 দ্বারা গুণ করছি, তারপর এটাকে 3 দ্বারা গুণ করছি, ফাইনালি এটাকে 6 দ্বারা গুণ করলেও কি কি পাচ্ছি, সেম ভেক্টরটাই পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা মোটামুটি বলতে পারি যে এ আর বি ইউ, এটা যে এই জিনিস এ বি পুরোটার সাথে ইউ ভেক্টর গুণ করলে আসলে কি হচ্ছে, আমাদের সেম জিনিসই হচ্ছে। আচ্ছা, মোটামুটি এই যে 10টা জিনিস আমি এখানে দেখাই ফেলছি, যে এই 10টা জিনিস হলো এই 10টা বিশেষ প্রপার্টি। এরা হলো সকল আমাদের যে ভেক্টর গুলো আছে, আমরা বাস্তব লাইফে যে ভেক্টর গুলো দেখি, এই ভেক্টর গুলো এই বিশেষ 10টা প্রপার্টি হলো ফলো করে, এদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে। আচ্ছা, এখন ম্যাথমেটিশিয়ানরা এই 10টা বিশেষ বৈশিষ্ট্যের উপরে কেন বিশেষ করে জোর দিল, সেটা আসলে আমি এখন বলতে পারবো না। এটা একদিনে হয় নাই, এরা এরা অনেক দিন ধরে এটা চিন্তা ভাবনা করে দেখছে যে এই বিশেষ 10টা বৈশিষ্ট্য যদি থাকে
তাহলে সেটাকে আমরা নর্মাল যে ভেক্টরটা, নর্মাল আমাদের যে ভেক্টর, এই ভেক্টরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ওকে, মানে এই এই বিশেষ 10টা প্রপার্টিস আমাদের নর্মাল ভেক্টরের মধ্যে থাকে। এখন মেইন কাজটা হলো, ম্যাথমেটিশিয়ানদের মেইন কাজ হলো এই ভেক্টর নিয়ে, আমরা যে ভেক্টরটা পড়ি, মানে আমরা যে এই ভেক্টরটা দেখি ইউক্লিডিয়ান স্পেসে, এই ভেক্টরটা নিয়েই মেইনলি আসলে পড়াশোনা করা দরকার, অ্যানালাইসিস করা দরকার যে এর ভিতরে কি আছে কি না আছে। এখন ম্যাথমেটিশিয়ানদের মেইন কাজটা হলো কোনো কিছু জেনারেলাইজ করা, মানে শুধুমাত্র আমরা চাবো না যে এই যে আমাদের কাছে যে ভেক্টর স্পেসটা আছে এটাকে নিয়ে শুধুমাত্র চাবো না পড়াশোনা করতে, আমরা চাচ্ছি একটা জেনারেল জেনারেল সিস্টেম করতে। যেমন আমরা যেমন ফাংশন যখন করি, এটা যে কোনো কিছুর ফাংশন হতে পারে, আমরা কিন্তু ধরে নিই না কিসের ফাংশন, এটা কি আমাদের সুদের ফাংশন নাকি আমাদের কোনো কিছু জনসংখ্যার ফাংশন, কোনো কিছু ধরে নিই না, আমরা একটা ইন জেনারেল ধরে নিই। সেম ভাবি আমাদের মেইন হয়তো টার্গেট ছিল এরকম যে আমরা চাবো যে ইউক্লিডিয়ান স্পেসের ভেক্টর গুলো নিয়ে একটু ডিসকাস করতে, অথবা এটা নিয়ে আমরা পড়াশোনা করতে চাচ্ছি। বাট যেহেতু ম্যাথমেটিশিয়ানরা চাচ্ছে সবকিছু জেনারেলাইজ করা, এই জন্য এরা চাবে যে শুধুমাত্র এই ভেক্টর গুলা না, শুধুমাত্র ইউক্লিডিয়ান ভেক্টর না, যেহেতু আমাদের যে এই ভেক্টরটা ইউক্লিডিয়ান ভেক্টর গুলোর মধ্যে এই 10টা প্রপার্টিস আছে, তাহলে অন্য যারা আছে, অন্য যে কোনো কিছু, যে কোনো একটা সেট, ভেক্টর গুলোতে যেমন একটা ভেক্টর গুলোতে একটা সেট ডিফাইন করতে পারি, তো অন্য যে কোনো অবজেক্টের উপর, এদের উপর যদি, এদের মধ্যেও যদি এই বিশেষ 10টা প্রপার্টিস থাকে, তারপর আমরা এই বিশেষ 10টা প্রপার্টিস যাদের ভিতর থাকবে তাদের উপরে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের যে ভেক্টরটা, আমাদের বাস্তব লাইফের যে ভেক্টরটা, এটা নিয়ে আমরা পড়াশোনা করতে পারতেছি। ইভেন এটার সাথে রিলেট করা যায় এরকম যে সকল ভেক্টর, মানে যেগুলো এরকম যে সকল জিনিসগুলো আছে, সেগুলোর ব্যাপারেও আমাদের কি হবে, মানে ক্লিয়ার একটা আইডিয়া নিতে পারবো আমরা। এই জন্যই মেনলি এই 10টা এক্সিওমটাকে আসলে আনা হয়েছে। মানে এই 10টা এক্সিওম প্রথমেই আসে নাই, প্রথমেই হলো ম্যাথমেটিশিয়ানরা এই ভেক্টর গুলো নিয়ে চিন্তা ভাবনা করছে কি কি করা যায় না করা যায়, এদের মধ্যে কি বৈশিষ্ট্য আছে। তারপর পাওয়া গেছে যে এই যে বিশেষ 10টা বৈশিষ্ট্য, এই 10টা প্রপার্টি যদি থাকে কোনো সেটের মধ্যে, এবং ওই সেটের মধ্যে যদি আমরা এভাবে দুইটা জিনিস ডিফাইন করি, এখানে আমরা দুইটা কাজ করছি, একটা হলো দুইটা ভেক্টরকে যোগ করার সিস্টেম দেখাইছি, দুইটা ভেক্টরের যোগ, আর একটা হলো স্কেলার দ্বারা গুণ করা। এই যে দুইটা আইডিয়া, একটা হলো দুইটাকে আমরা যোগ করব সেম জিনিসটা, আর হলো স্কেলার দ্বারা গুণ করব, এই দুইটা হলো বেসিক আইডিয়া। তাহলে এই দুইটা বেসিক আইডিয়া কোনো একটা সেটের ভিতর দিয়ে যদি দেখা যায় যে ওই সেটটাতে আমাদের আমাদের এই যে বিশেষ 10টা প্রপার্টিস, এই একটা প্রপার্টিস, তারপর এই একটা প্রপার্টিস আছে, এই একটা প্রপার্টিস, বিয়োগ জিরো প্রপার্টিস হবে, এরকম থাকবে, দুইটা যোগ করলেও যা হবে, আচ্ছা যোগ করলেও আরেকটা ভেক্টর হচ্ছে, আর একটা জিনিস হলো উল্টা হবে, যোগ করলেও সেম হচ্ছে। এই যে বিশেষ 10টা প্রপার্টিস যেগুলো কিনা আমাদের ভেক্টর স্পেস, আমাদের ভেক্টর গুলো আসলে ফলো করে, এই ভেক্টর স্পেস, এই প্রপার্টিস গুলো অন্য কোনো সেটের এলিমেন্ট যদি ফলো করে, তাহলে আমরা এদেরকে নিয়ে, মানে আমরা যদি এদেরকে নিয়ে অ্যানালাইসিস করি, মানে যে কোনো একটা সেটকে নিয়ে অ্যানালাইসিস, মানে আমরা এখন মেইনলি চাবো যে যে কোনো একটা সেট ধরে নিব, আমার শুধুমাত্র আমাদের ভেক্টর স্পেস না, যে কোনো একটা সেট, ডাব্লিউ একটা সেট, এই ডাব্লিউ সেটের এলিমেন্ট গুলো হলো আমাদের, ডাব্লিউ সেটের কিছু এলিমেন্ট আছে। এখন এদের ভিতর আমরা দুইটা অপারেশন ডিফাইন করব, একটা হলো আমাদের অ্যাডিশন, আর একটা হলো আমাদের মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন। তো দেখবো এই যে অ্যাডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন, এই দুইটা জিনিসের ভিতর যদি ওই 10টা এক্সিওম থাকে, তারপর যদি এদের উপর আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা আসলে কি হচ্ছে, ইন জেনারেল এই ক্যাটাগরির সেটগুলোর উপর অ্যানালাইসিস করে এদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো। ওকে, আমি মনে হয় আহ, যতটুকু চেষ্টা করেছি আর কি বোঝাতে, যে এই 10টা এক্সিওম আসলে কেন দরকার হয়েছে, 10টা এক্সিওম আসলে আসছে কিভাবে, আর মেইনলি ব্যাপারটা হলো যে এক্সিওমটা আসে কিভাবে, এই জিনিসটা আসলে মোটামুটি ধারণা সবার মনে হয়েছে। নওশাদ, কি আমাকে শুনতে পাচ্ছিস? নওশাদ? আচ্ছা, হ্যাঁ, শোনা যায় এমনি। ওকে। তাহলে ব্যাপারটা হলো এই 10টা এক্সিওমই কেন দরকার ছিল, যে এই 10টা এক্সিওম হলে আমরা মোটামুটি শিওর ভাবে মোটামুটি একটা আমাদের প্রপার্টিস থেকে যায়, একটা বিশেষ ক্যাটাগরি চলে আসে, এই ক্যাটাগরির উপর আমরা এখন অ্যানালাইসিস করলে
তাহলে আমরা একটা জেনারেল ফর্মুলায় চলে আসবে, আমাদের একটা জেনারেল সিস্টেমে চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে 10টা এক্সিওম আমি আর লিখতেছি না, 10টা এক্সিওম সবাই মোটামুটি জানে যে কোন 10টা এক্সিওম থাকলে আমরা এদেরকে ভেক্টর স্পেস বলবো। প্রথমে দরকার হলো এই ভেক্টর স্পেস থেকে ভেক্টর সাব স্পেসটা আসলে কি। আচ্ছা, এক্সাম্পল গুলো আমি একটু হালকা একটু করে লিখে নিই। যদি এরকম হয় তাহলে আমাদের ডাব্লিউর ভিতর থাকবে, আর এটা যেই কথা আমাদের ভি প্লাস ইউ, তাও সেম জিনিস, আমাদের একটা জিরো ভেক্টর থাকবে যার সাথে যোগ করলে জিরো আসতেছে, আর আমাদের একটা নেগেটিভ ভেক্টর থাকবে যার সাথে যোগ করলে এই জিরো ভেক্টরটা পাওয়া যায়। আর হলো এই ভেক্টরটা আমাদের ডাব্লিউর ভিতর থাকতেছে, আর হলো ওয়ান এর সাথে গুণ করলে সেটা আমাদের ওয়ান হয়ে যাবে, ইউ হয়ে যাবে, এটা আইডেন্টিটি এলিমেন্ট। আর যেটা আছে আমাদের যে আলফা বিটা, দেন আলফা প্লাস বিটা ইউ করলে আচ্ছা, এই মোটামুটি এই প্রপার্টিজ গুলো যদি থাকে তাহলে এদেরকে আমরা ভেক্টর স্পেস বলতে পারবো। এখন আসি সাব স্পেস আসলে কি। সাব স্পেসটা হলো যে আমাদের এটা একটা বড় একটা সেট, এই সেটের যে আমরা যদি কোনো একটা মানে কোনো একটা সাবসেট নিই, ওই সাবসেটের ভিতরে যদি এই 10টা প্রপার্টিজ ইন্ডিভিজুয়ালি থাকে, মানে আমি এটাকে ডাব্লিউ বলতেছি, এই ডাব্লিউর সবগুলো এলিমেন্টকে যোগ করলে আবার ডাব্লিউর একটা এলিমেন্ট পাওয়া যায়, এই 10টা প্রপার্টিজ ফলো করে। এখন কথা হলো এই ডাব্লিউর ভিতরে যদি ছোট একটা পোর্শন থাকে, সাপোজ এটা একটা এস একটা পোর্শন, এই এস এর এলিমেন্টের ভিতরগুলো, এই এস এর যে এলিমেন্ট গুলো এদের ভিতরও যদি এই 10টা প্রপার্টিজ ফলো করে, তাহলে এই যে এসটা, এই এসটাকে আমরা একটা কি বলবো, সাব স্পেস বলবো। আচ্ছা, এখন কথা হলো যেহেতু ডাব্লিউর ভিতরে এই এসটা আছে, তাহলে অটোমেটিক্যালি কি কি হচ্ছে, অটোমেটিক্যালি আমাদের যে ব্যাপারগুলো আসতেছে যে আহ, এই ব্যাপারগুলো আসলে ফলো করতেছে, অটোমেটিক্যালি এই ব্যাপারগুলো আসলে ফলো করতেছে। আমাদের যে জিনিসটা শিওর হওয়া দরকার সেটা শুধু যে এই যে এস এর ভিতর কোনো এলিমেন্ট, তাকে যদি আমি কে দ্বারা মাল্টিপ্লাই করি, যে কোনো কে দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে সে আর এস এর ভিতর থাকে কিনা, এই জিনিসটা জাস্ট এনশিওর করা দরকার। তার মানে এই ইউ যদি থাকে তাহলে কে ইউটাও এস এর ভিতর থাকে কিনা, এই জিনিসটা এনশিওর করা দরকার, কারণ বাকি সবকিছু আসলে আসতেছে এখানে। আর একটা জিনিস যেটা দরকার সেটা হলো যে যদি দুইটা ভেক্টর থাকে, এটা আমাদের ইউ ভেক্টর আর এটা আমাদের ভি ভেক্টর, তাহলে এই দুইটাকে যোগ করলে সেটা আমাদের এস এর ভিতর আছে কিনা। যেহেতু ডাব্লিউর ভিতর আছে তার মানে এই বাকি অন্য প্রপার্টিস গুলো সে আসলে বাই ডিফল্ট ফলো করতেছে। জাস্ট দুইটা জিনিস দরকার, যে কোনো কনস্ট্যান্ট দ্বারা যদি গুণ করি, গুণ করলে সে এস এর ভিতর থাকতেছে কিনা, আর দুইটা ভেক্টরকে যদি আমি যোগ করি, যোগ করলেও সে আসলে এস এর ভিতর থাকতেছে কিনা। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল এরকম যে আমাদের এই যে রিয়েল লাইনটা, আমাদের যে 2D স্পেসটা, এই 2D স্পেসটা হলো আমাদের একটা এক্স, এই স্পেসটা আমাদের একটা ভেক্টর স্পেস। কারণ এই স্পেসের যে কোনো দুইটা ভেক্টর যদি যোগ করি অথবা এদেরকে যদি গুণ করি ইউ আর ভি, তাহলে আসলে এই 10টা প্রপার্টিস ফলো করে। এখন এই স্পেসের ভিতর একটা যদি সাব স্পেস খুঁজে পেতে চাই, তাহলে কি করতে হবে, যে এই সাব স্পেসটা অবশ্যই সাবসেট হবে, মানে পুরোটা হবে না। তাহলে এর সাব স্পেস হইতে হলে কি হইতে হবে, যে এমন একটা জায়গা, এমন একটা পোর্শন যাদের নিজেদের ভিতর যোগ করলে অথবা গুণ করলে স্কেলার দ্বারা এদের মধ্যেই থাকে, তাহলে ওই ওই সাব স্পেসের চেহারাটা কেমন হওয়া উচিত। যেহেতু এদেরকে যোগ করলে এবং গুণ করলে ওই স্পেসের ভিতরেই থাকবে, তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা লাইন হইতে হবে, মাস্ট, এটা একটা লাইন হইতে হবে। লাইন ছাড়া কেন হবে না, যদি আমি কোনো একটা ফাইনের জিনিস নেই, ধরলাম এটা লাইন হবে না, ধরলাম এটা লাইন হবে না, লাইন না হয়ে কোনো একটা এরিয়া হইলো, সাপোজ এইটুকু রিজিয়ন হইলো, এইটুকু রিজিয়ন হইলো, এটা যদি কোনো একটা সাব স্পেস হয়, তাহলে এখানের কোনো একটা ভেক্টর, এখানে কোনো একটা ভেক্টর মানে এইটুকু ভেক্টর, এটাকে যদি আমি কনস্ট্যান্ট দ্বারা গুণ করি, গুণ করে করে কি করা যাবে, এটাকে বাইরে নিয়ে চলে যাওয়া যাবে। তার মানে এইরকম এরিয়া সম্ভব না, মানে যেটা হলো ফাইনাইট এরিয়া আছে ওইরকম কোনো আসলে রিজিয়ন সম্ভব না সাবস্পেস হওয়া। আরেকটা জিনিস, আমি যদি হোল এক্স অ্যাক্সিস হোল এইটুকুকে নেই, ফার্স্ট কোঅর্ডিনেটটাতে নেই, তাহলেও কিন্তু সম্ভব হচ্ছে না। কারণটা কি, কারণ হলো আমি যদি এই ভেক্টরটা নেই, ইউ ভেক্টর, এই ভেক্টরকে মাইনাস দ্বারা গুণ করলে সে আসলে কোন দিকে চলে আসবে, এখানে চলে আসবে, সে কিন্তু ফুল এই রিজনের ভিতর থাকতেছে না। দ্যাটস ওয়াই
এই যে ফুল একটা একটা আমাদের আম, আহ, যে কোনো একটা একটা অক্ষ আমাদের মানে এই যে এই এটা আমাদের হইতে পারবে না। ওকে, কারণ আমরা এখানে যদি যোগ করি মানে গুণ করে দিই তাহলে ও বিপরীত দিকে চলে আসতেছে। এভাবে দেখা যায় কোনোটা ফাইনাইট বা ইনফাইনাইট কোনো আমরা যদি এরকম রিজিয়ন টাইপের নেই, এই রিজিয়ন টাইপটা আসলে আমাদের সাবস্পেস হওয়া পসিবল। কেন পসিবল না? কারণ যোগ করলে অথবা গুণ করলে সে আসলে বের হয়ে যাবে ওই এরিয়া থেকে। আমরা এটাকে অনেক বড় সংখ্যা দিয়ে গুণ করতে পারি, অথবা দুইটা সংখ্যা যোগ করলে আসলে এর ভিতরে থাকবে না। তাহলে কি হইতে হবে? তাহলে অবশ্যই একটা লাইন হইতে হবে। এই লাইনটা একটা সাবস্পেস হতে পারে। এই লাইনের ভিতর যে কোনো দুইটা ভেক্টর যদি আমরা যোগ, এই লাইনের ভিতর যদি দুইটা ভেক্টরকে আমরা যোগ করি, একটা ভেক্টর ইউ আর এটা আমাদের একটা ভেক্টর ভি, এই দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলেও কি পাবো? এই লাইনের উপরে আরেকটা ভেক্টর পাচ্ছি, বড় একটা ভেক্টর। আবার এই লাইনের উপর কোন একটা ভেক্টর, সাপোজ আমাদের এই একটা ভেক্টর এই লাইনের উপর, এই একটা ভেক্টর, এটা আমাদের ডাব্লিউ ভেক্টর। এই ডাব্লিউ ভেক্টরকে আমি যা দ্বারাই গুণ করি না কেন কি হবে? এটা জাস্ট স্কেল হবে আর কি, মানে বাড়বে কমবে, দৈর্ঘ্যটা বাড়বে কমবে। তার মানে এই লাইনের মধ্যে কিন্তু থাকতেছে সে, বাইরে আর যাচ্ছে না। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা আমাদের একটা সাবস্পেস। আচ্ছা, এখন কথা হলো সব লাইনই সাবস্পেস হবে কিনা। এখানে এই লাইনটা কি সাবস্পেস হবে? কারো কোনো আইডিয়া আছে এই লাইনটা সাবস্পেস হবে কিনা, সাবস্পেস ফর্ম করবে কিনা কি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হলো যে আমাদের যদি সাবস্পেস ফর্ম করবে কি করবে না সেটা বোঝার একটা ভালো ওয়ে আছে, যে আমাদের যদি ইউ একটা ভেক্টর থাকে তাহলে মাইনাস ইউ আর একটা ভেক্টর, এই দুটাকে যদি যোগ করি তাহলে কি হচ্ছে আমাদের? জিরো হয়ে যাচ্ছে না? জিরো কিন্তু তাহলে থাকতে হবে, জিরো ভেক্টরটা কি থাকতে হবে? আমাদের ওই স্পেসের ভিতরে থাকতে হবে। তাহলে এই স্পেসের ভিতরে যেহেতু জিরো ভেক্টরটা নাই তার মানে এটা সাবস্পেস আমাদের হচ্ছে না। তার মানে সাবস্পেস হওয়ার জন্য জিরো ভেক্টর মাস্ট থাকতে হবে। কারণ আমি একটা ভেক্টর যদি ইউ নেই ওই স্পেস থেকে, মাইনাস ইউটাও কি ওই স্পেসের ভিতরে থাকতে হবে। তার মানে আলটিমেটলি ইউ আর মাইনাস ইউ যে যোগ করা জিরো ভেক্টরটাও ওই সাবস্পেসের মধ্যে আমাদের অবশ্যই থাকতে হবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যে সাবস্পেস যদি থাকে এই দুইটা সাবস্পেসের ইন্টারসেকশন সাবস্পেস হবে কিনা, আর দুইটা সাবস্পেসের ইউনিয়ন সাবস্পেস হবে কিনা। ইন্টারসেকশন সাবস্পেস হবে কিনা মানে দুইটা একটা সাবস্পেস আমাদের আছে এখানে, একটা সাবস্পেস, তারপর এই যে আমাদের এখানে একটা এটা হোল স্পেস, এটা আমাদের একটা সাবস্পেস S1, এটা আমাদের একটা সাবস্পেস S2। এদের ইন্টারসেকশন যেটা, এইটুকু একটা সাবস্পেস ফর্ম করবে কিনা, আর একটা হলো ইউনিয়ন যেটা, সেটুকু সাবস্পেস ফর্ম করবে কিনা সেটা দরকার। আচ্ছা, আমি ইউনিয়নটা এখানে দেখা দিচ্ছি যে ইউনিয়নটা সাবস্পেস কেন ফর্ম করতেছে না, এটার ভিজুয়ালাইজেশনটা একটু দরকার আছে, যে ইউনিয়নটা কেন অলওয়েজ সাবস্পেস হিসেবে ফর্ম করে না। এইটা আমাদের একটা সাবস্পেস S1, আর এটা আমাদের আরেকটা সাবস্পেস S2। এখন সাবস্পেস পুরোটা যদি দুইটা মিলে যদি পুরোটা যদি আরেকটা সাবস্পেস হয় আমাদের R2 এর, তাহলে কি হওয়া উচিত যে সাবস্পেসের ডেফিনেশন অনুযায়ী যে যে কোনো ভেক্টর নিলে ওটাকে যদি আমরা স্কেল করি তাহলেও যাতে ওই স্পেসের ভিতর থাকে, আর দুইটাকে যোগ করলেও যাতে থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই বরাবর কোনো ভেক্টর নিয়ে ওকে যদি আমরা গুণ করি, এভাবে গুণ করলে কি হচ্ছে? এই ভেক্টরটা এই লাইনের মধ্যে থাকতেছে, বাড়তেছে বা এইভাবে থাকতেছে, তো গুণের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এখানেও সেম জিনিস, আমি যদি এই দিক বরাবর কোনো একটা ভেক্টর নিয়ে ওইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? এই লাইন বরাবর বাড়বে বা কমবে, গুণের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বা যেখানে প্রবলেমটা দাঁড়াবে সেটা হলো, আমি যদি এইখান থেকে ইউ ভেক্টরটা নিই আর এখান থেকে যদি ভি ভেক্টর নিই, এই দুটাকে যদি যোগ করে ফেলি তাহলে কি হবে? এখানে একটা ভেক্টর তৈরি হচ্ছে, তাহলে ইউ প্লাস ভি, এই ভেক্টরটা কিন্তু আর এই দুটা লাইনের মধ্যে নাই। তার মানে এই যে S1 ইউনিয়ন S2, এটা আর এখন সাবস্পেস ফর্ম করতেছে না, কারণ এই S1 আর S2 ইউনিয়ন টোটাল আমাদের এস, এটার ভিতর থেকে দুইটা ভেক্টর যদি নেই এদেরকে যোগ করলে সেটা আর আমাদের সাবস্পেসের মধ্যে থাকতেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ইউনিয়নটা সাবস্পেস হবে না। আচ্ছা, এবার ইন্টারসেকশনটা সাবস্পেস হয়, সেটা একটা আমি একটা প্রমাণ দেখাতে চাচ্ছি, যে আমি যদি গ্রাফ দিয়ে যদি দেখাই,
এইখানে এই যে প্লেনটা, যে কোনো একটা প্লেন কিন্তু একটা সাবস্পেস, কারণ একটা প্লেনের ভিতর আমি যদি দুইটা ভেক্টর যোগ করি তাহলে প্লেনের এলিমেন্টই পাওয়া যাবে। এখন আমি দুইটা প্লেনকে যদি ইন্টারসেক্ট করাই তাহলে কি পাচ্ছি? আমি একটা কিন্তু লাইন পাচ্ছি, এই দুইটা প্লেনকে একটা ইন্টারসেক্ট করার একটা লাইন পাচ্ছি। আর এই লাইনটাও কি হবে আমাদের জিরো বিন্দু দিয়ে যাবে আর কি, জিরো ভেক্টরটাকে কন্টেইন করবে। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা নিজেও কি তাহলে একটা সাবস্পেস কিন্তু হচ্ছে। এই আমাদের হলুদ এইটা একটা সাবস্পেস, কারণ এর ভিতর দুইটা ভেক্টরকে যতই মাল্টিপ্লাই করি অথবা যোগ করি এই প্লেনের ভিতরেই থাকবে। সেম ভাবে ব্লুটাও একটা সাবস্পেস, এদের ইন্টারসেকশনটা একটা লাইন হচ্ছে, এই লাইনটা আমাদের কি হচ্ছে সাবস্পেস হয়ে যাচ্ছে। তার মানে ইন্টারসেকশনের ব্যাপারটাতে এটা কিন্তু হোল্ড করে যে ইন্টারসেকশন সাবস্পেস হবে। ওকে, তাহলে সাবস্পেসের ইন্টারসেক্ট, আচ্ছা সাবস্পেসের ক্ষেত্রে আমাদের এটা হয়ে গেল। এখন আমি দুইটা যে জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে লিনিয়ারলি ডিপেন্ডেন্স আর ইনডিপেন্ডেন্স ব্যাপারটা কি বোঝায়। আমি মেইনলি সবগুলো এক্স এক্স মানে এক্স ওয়াই প্লেন দিয়ে দেখাবো, মানে R2 এর দিয়ে দেখাবো, বাকিগুলা নিজেরা বুঝে নিলে হবে। আচ্ছা, লিনিয়ারলি ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্স বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের কাছে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা আমাদের U1, আর একটা ভেক্টর আছে সেটা আমাদের U2। ওকে, এখন একটা ভেক্টর দিয়ে আরেকটা ভেক্টরকে তৈরি করা যায় কিনা, যদি তৈরি করা যায় তাহলে তারা ডিপেন্ডেন্ট, আর যদি তৈরি করা না যায় তাহলে এরা ইন্ডিপেন্ডেন্ট। যেমন এই যে U1 থেকে এই U1টাকে আমি যতই দ্বারা মাল্টিপ্লাই করি এটা কি হবে, এই লাইন বরাবর বাড়বে বা কমবে, কখনোই এটা পাওয়া সম্ভব না। তার মানে এই যে U1 আর U2 এরা কখনোই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না। এরা যদি ডিপেন্ডেন্ট হইতে হয় তাহলে কি হইতে হবে, যে একটাকে আরেকটার মাল্টিপল হইতে হবে। যদি একটা U1 থাকে ওকে কে দ্বারা মাল্টিপ্লাই করলে U2 পেতে হবে, যদি এরা ডিপেন্ডেন্ট হয়। সেটা কিভাবে, যে আমাদের যদি একটা ভেক্টর থাকে এরকম, যে এটা আমাদের U1 আছে আর U2টা সাপোজ আমাদের এরকম, যে U2টা আমাদের এখানে আছে। এখন আমি কিন্তু এই U1টাকে কোন একটা কনস্ট্যান্ট দ্বারা, নেগেটিভ কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করে U2 পেতে পারি। তাহলে U1টাকে আমরা কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করে U2 পেতে পারি। দ্যাটস আমরা এখানে বলবো যে U1 আর U2 এরা আসলে কি পরস্পর ডিপেন্ডেন্ট। আচ্ছা, এটা হলো দুইটার ক্ষেত্রে। এখন যদি তিনটা থাকে, তিনটার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিভাবে বলবো। আচ্ছা, আমাদের কাছে এখানে ভেক্টর আছে সাপোজ, যে এই একটা U1 ভেক্টর, এটা আমাদের U2 ভেক্টর, আর একটা ভেক্টর এখানে সেটা আমাদের U3 ভেক্টর। আচ্ছা, এই তিনটা ভেক্টরকে আমরা কখন ডিপেন্ডেন্ট বলবো, যদি যে কোনো দুইটা ভেক্টর দিয়ে আরেকটা ভেক্টর তৈরি করা যায় তাহলে আমরা এদেরকে বলবো কি এরা একটা ডিপেন্ডেন্ট ভেক্টর। অথবা এই তিনটার ক্ষেত্রে যে কোনো দুটো দিয়ে আরেকটা তৈরি করা যায় কিনা। এখন এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর দিয়ে কিন্তু এই ভেক্টরটা তৈরি করা যাবে, কারণ আমরা ইচ্ছা মতো এই ভেক্টরটাকে আমরা এই যে এইটা এমন, এটা আমাদের একটা যে সামান্তরিকের কর্ণ হবে ওই হিসাব করে আমরা এই দিক বরাবর একটা বাহু নিতে পারবো, এবার এই দিক বরাবর একটা বাহু নিতে পারবো, নিয়ে এদেরকে যোগ করলে যাতে এটা পাই ওইরকম আমরা করতে পারবো। আমার এখানে হয় না, এটা খুব ভালো। লাইক এটাকে এই পর্যন্ত নিব, নিয়ে আর এটাকে এই পর্যন্ত নিলাম, এটা একটা সামান্তরিকের কর্ণ কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু আবার এই ইউটাকে কি করতে পারি, ইচ্ছা মতো স্কেল করতে পারি, যে K1 U1 লিখে এতটুকু করে নিতে পারবো। আর এই ভেক্টরটাকে আমরা কি করে নিতে পারবো, একটা স্কেল করে নিতে পারবো, যে K2 U3। এখন এই দুটা ভেক্টর যোগ করলে আমরা U2 কিন্তু পেতে পারি। আবার সেম ভাবে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে এই যে আমাদের যে U2 ভেক্টরটা, U2 ভেক্টর আর U1 ভেক্টর এদেরকে দিয়ে U3 তৈরি করা যাবে। যে আমাদের এই U2 ভেক্টরটা আর U3 ভেক্টরটা, U1 ভেক্টরটা, এই দুইটাকে দিয়ে আবার U3 কিন্তু তৈরি করা যাবে। সেটা কিভাবে, আমরা যদি এই জাস্ট U1টাকে নেগেটিভ দিয়ে নিয়ে নেই, যে মাইনাস সামথিং, যে K U1 করে, কেটা যদি নেগেটিভ হয়, কে যদি লেস দ্যান 0 হয় তাহলে ওকে এই পাশে নিয়ে আসতে পারবো। তারপর ওইটার সাথে এই U2টা যদি যোগ করি তাহলে এই বরাবর ভেক্টরটা কিন্তু পাওয়া যেতে পারে। আমরা
স্কেল করে নিতে পারবো। কত স্কেল নিব সেটা হয়তো জানি না এখন, বাট এটা পসিবল। এই দুইটা ভেক্টর দিয়েও কি করা পসিবল, এই 3 নাম্বার ভেক্টরটাকেও পাওয়া পসিবল। আচ্ছা, তাহলে এখন কি দেখছি, দুইটা ভেক্টর মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্স মানে কি, যে যে কোনো দুইটা দিয়ে আরেকটাকে তৈরি করা পসিবল। সামথিং, যে আমরা U3টাকে সামথিং K2U2 আর হলো K3U3 এভাবে প্রকাশ করতে পারতেছি। তাহলে এখন যদি আমাদের কাছে এরকম অনেকগুলো ভেক্টর থাকে, U1 U2 U3, এভাবে যদি আমাদের কাছে n সংখ্যক ভেক্টর থাকে, তাহলে এই যে n সংখ্যক ভেক্টর আছে, এদেরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট কখন বলবো? এদেরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো যে এদের ভিতর যে কোনো একটাকে, সাপোজ U1টাকে, যে কোনো একটাকে যদি বাকিগুলোর কম্বিনেশন দিয়ে লেখা যায়, এই U1টাকে যদি বাকিগুলোর কম্বিনেশনটাকে লেখা যায়, মানে কম্বিনেশন মানে সামথিং স্কেল করে নিব তারপর যোগ করবো আরেকটার সাথে, এইভাবে যদি আমরা লিখতে পারি, তাহলেই বলবো যে এই U1 ভেক্টরটা হলো আমাদের লিনিয়ারলি ডিপেন্ড, এই যে সেটটা, এই সেটটা হলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। মানে এই সেটের ভেক্টরগুলো সবাই হলো তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এদের মধ্যে ডিপেন্ডেন্সি আছে। ওকে, আর যদি কোনোটা কি অন্য কোনোটা দিয়ে লেখা না যায়, যে আমি যেমন এখানে যদি আমাদের দুইটা ভেক্টর থাকে, যে এই ভেক্টর আর এই ভেক্টর, দুইটা শুধু ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের কোনোটা কি আমি অন্য আরেকটা ভেক্টর দিয়ে লিখতে পারবো না। যদি এরকম কেস আছে, তার মানে আমি যদি এই ইউ ওয়ানটাকে এভাবে লেখার জন্য, কোনো K1 K2 Kn কাউকে খুঁজে পাওয়া যাবে না। যদি এরকম কোনো কেস হয়, তখন আমরা এটাকে বলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যে কেউ কারোর উপর ডিপেন্ড করে না। একটা ভেক্টর দিয়ে আরেকটা ভেক্টর তৈরি করা পসিবল না, আমরা পারবো না একটা ভেক্টর দিয়ে একটা ভেক্টর তৈরি করতে। তাহলে এইগুলো হলো আমাদের মেইনলি হলো ইনটিউশনালি আসলে ব্যাপারটা, যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা কি। এখন আমরা যখন ম্যাথ করব, তখন আসলে আমাদের তো এরকম একে একে পসিবল না যে একটা দিয়ে একটা তৈরি করা যায় কিনা, স্কেল করে করে দেখা তো এরকম পসিবল না। তো এই জন্য আমরা চাচ্ছি যে ম্যাথমেটিক্যাল একটা ওয়ে বের করতে, যেটা দিয়ে সহজেই বুঝতে পারি যে কোনো একটা সেট, এই সেটের ভেক্টরগুলো ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আগের কথাটা মাথায় থাকলেই হবে যে ইন্ডিপেন্ডেন্ট কখন বলবো, ডিপেন্ডেন্ট কখন কখন বলবো। ডিপেন্ডেন্ট বলবো যদি যে কোনো একটাকে বাকিদের কম্বিনেশন দিয়ে লেখা যায়, তাহলেই তাদেরকে আমরা ডিপেন্ডেন্ট বলতেছি, এন দেই। আর যদি না লেখা যায়, তার মানে হলো এরা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, এরা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, এখন যে ব্যাপারটা করতে চাই, যে K1 U1 K2 U2, এই যে KN UN, এইটা ইকুয়াল 0। আচ্ছা, এখন এইটার যদি কোনো সলিউশন থাকে, এই যে আমার একটা সিস্টেম আসছে, এটা সবাই কিন্তু ভেক্টর, U1 একটা ভেক্টর, U2 একটা ভেক্টর, UN একটা ভেক্টর। তাহলে আমাদের এখন কি হচ্ছে, একটা সিস্টেম আসছে কিন্তু, যে সামথিং n বাই n একটা সিস্টেম চলে আসছে। এটা যদি n বাই n না সামথিং, এটার যদি ডাইমেনশন যেটা হবে, যে আমাদের একটা সিস্টেম চলে আসবে। এই সিস্টেমের আননোন কারা কারা হবে, এই সিস্টেমের আননোন হবে আমাদের K1 K2 Kn। আর এই জিরোটা কিন্তু একটা ভেক্টর, এর জিরোটা ভেক্টর। আর এখানে আমাদের U1, এটা আমাদের U2, এটা আমাদের UN। এখন কথা হলো এইখানে, যদি K1 K2 Kn সবাই যদি জিরো না হয়, ওকে, সবাই যদি জিরো না হয়, তার মানে ব্যাপারটা কি, তার মানে ব্যাপারটা হলো এই K1 K2 Kn কে আমরা এইভাবে লিখতে পারবো, সামথিং ধরলাম কেউ 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 জিরো আর কেউ কেউ জিরো না, সামথিং K3 জিরো না, আমাদের K4টাও জিরো না, K5টাও জিরো না, এভাবে কেউ কেউ জিরো থাকতেছে, কেউ কেউ জিরো থাকতেছে না। এটার মানে কি, এটার মানে হলো যে K3 U3 যারা যারা জিরো না, K4 U4 K5 U5, এইটুকু ইকুয়াল এই পাশে জিরো লেখা সম্ভব। অর্থাৎ U3 K3 এটা কিভাবে লেখা সম্ভব, K4 U4 K5 U5, এবার যদি K3 দ্বারা ভাগ করে দিই, K3 দ্বারা ভাগ করে দিলে এখানে K3 চলে আসবে। আচ্ছা, এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা U3 কে U4 আর U5 দিয়ে লিখতে পারতেছি। যদি সবাই জিরো না হয়, তাহলে কিন্তু এরকম একটা চলে আসবে, যে যে কোনো যাদের জন্য জিরো হবে না,
তাদের একটা দিয়ে আরেকটাকে লেখা পসিবল, যে যাদের যে কোনো একটাকে বাকিদেরকে দিয়ে কম্বিনেশন দিয়ে লেখা পসিবল। তার মানে যদি এই K1 K2 Kn এর সবাই যদি জিরো না হয়, তাহলে এদের মধ্যে ডিপেন্ডেন্সি আছে। এখান থেকে আমরা এটা বুঝতে পারি, যদি সবাই জিরো না হয় তাহলে আমরা সেপারেট করে একটাকে বাকিগুলোর কম্বিনেশন আকারে লিখতে পারবো। সো এদের ভিতর ডিপেন্ডেন্সি আছে যদি সবাই জিরো না হয়, এই সিস্টেমটার কে সবগুলো ভিতরে যদি জিরো না হয়। ওকে, তার মানে এরা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, মানে এরা ইন্ডিপেন্ডেন্ট কিনা বা ডিপেন্ডেন্ট কিনা সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। যদি সবগুলাকে জিরো না হয় তাহলে এদের মধ্যে কি চলে আসবে, যে আমাদের একটাকে আরেকটা দিয়ে লেখা যাবে আর বাকিগুলো কম্বিনেশন দিয়ে লেখা যাবে। আর যদি এটার সলিউশন এরকম হয় যে এটার একমাত্র সলিউশন শুধু 0 0 0, তার মানে ব্যাপারটা কি, যদি এটার একমাত্র 0 0 0 সলিউশন থাকে, তার মানে এভাবে 0 0 0 এইগুলাই হলো ওই কে এর সলিউশন। তার মানে এটাকে কখন লিখতে পারবে হবে, যদি সবগুলোকে জিরো হয়, এছাড়া কখনোই লেখা পসিবল না। তার মানে এই শুধুমাত্র একমাত্র এভাবেই লেখা সম্ভব। এটা ইকুয়াল জিরো এভাবেই লেখা সম্ভব, অর্থাৎ এরা কখনোই কেউ কাউকে ক্যান্সেল করে দিচ্ছে না। যদি যে কোনো দুইটা বা যে কোনো তিনটা বা যে কোনো চারটা দিয়ে আরেকটাকে লেখা যাইতো, তাহলে অবশ্যই কি পাইতাম আমরা, একটা না একটা সলিউশন পেতাম এরকম কে এর মতো। তার মানে ব্যাপারটা হলো আমাদের কে এর সবগুলো সবগুলো সলিউশন জানতে হবে। যদি এর মধ্যে দেখি যে সবগুলো সলিউশন শুধুমাত্র 0 0 0ই সলিউশন, আর কোনো সলিউশন নাই, তাহলে তখন আমরা বলতেছি যে এদের কাউকে দিয়ে অন্য কাউকে লেখা যাবে না। ওকে, আর যদি কোনো একটা সলিউশন থেকে থাকে 0 0 ছাড়া, তখনই আমরা যাদের জন্য 0 0, যাদের যে সকল কে এর জন্য জিরো হচ্ছে না, ওই সকল কে এর যে ইউ গুলো, ওই ইউ গুলোকে বাকি অন্যগুলো দিয়ে লিখতে পারবো। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, যে শুধুমাত্র একটাকে নন জিরো হওয়া সম্ভব না, যে সবগুলো জিরো, একটাকে নন জিরো, বাকি সবগুলো জিরো, এটা কিন্তু হওয়া সম্ভব না। কারণ এটা যদি হয় তার মানে আসলে কি দাঁড়াচ্ছে, যে বাকি এখানে সবগুলো কে জিরো, জাস্ট একটা কে থাকতেছে। তাহলে কে ইন্টু ইউ সামথিং, এই যে ইউ কে সাপোজ 6, এটা জিরো, এটা নন জিরো, বাকি সব জিরো। তাহলে এই K6 এটা ইকুয়াল জিরো হচ্ছে। এখন একটা ভেক্টরকে, এটা তো নন জিরো, এটা যদি নন জিরো হয় তাহলে এই U6টা আমাদের কি হয়ে যাচ্ছে, জিরো ভেক্টর হয়ে যাচ্ছে না। তাহলে এটা আসলে এখানে আমাদের এখানে কোনো মিনিং আসতেছে না, জিরো ভেক্টর তো আমরা এখানে নিচ্ছি না। আর যদি এটা জিরো ভেক্টর না হয় তাহলে কি হইতে হবে, এই K6টাকেও কি হইতে হবে, জিরো হইতে হবে। তার মানে শুধুমাত্র একটা জিরো থাকা পসিবল না এই কে এর সলিউশন গুলোর মধ্যে। অবশ্যই মিনিমাম হলে দুটো থাকতে হবে, যখনই দুটো থাকবে তখনই আমরা কি করতে পারবো, ওই দুটোকে একটা দিয়ে একটা লিখতে পারবো। জাস্ট সাইডটা চেঞ্জ করে দিব, এই পাশ থেকে এই পাশে নিয়ে যাবো, তারপর সাইড চেঞ্জ করে আমরা বলতে পারবো যে একটা দিয়ে একটা লেখা যায়। ওকে, তো এই হলো আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট। এটাকে আমরা লেখার সময় এভাবে লিখি যে K1 U1 K2 U2, মানে বইয়ের ভাষায় যে জিনিসটা আসলে লেখা হয় KN UN এটা ইকুয়াল জিরো। আমরা তারপর এই যে ইউ এর যে মানগুলো দেয়া থাকে, U1টা সাপোজ এরকম দেয়া থাকে 1 2 3 4, U2টা এরকম দেয়া থাকে, একটা সিস্টেম পাই, সিস্টেমটাকে আমরা সলিউশন করি। তারপর ম্যাথ করার সময় যে বলি যদি শুধুমাত্র 0 0 সলিউশন থাকে তখন আমরা বলে দিই ইন্ডিপেন্ডেন্স, আর অন্য কোনো সলিউশন যদি থাকে তখন আমরা বলে দিই যেটা আসলে ডিপেন্ডেন্ট। এইটুকু হলো আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা। আচ্ছা, ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এইটুকু সবাই বুঝতে পারছি? না বুঝলে তো আসলে আমার বক বক করে লাভ নাই। বোঝা যায় ভাই কিনা আমার কথা? বুঝছি। ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া একটু যদি রিয়েল ভ্যালুড ফাংশনের ভেক্টর স্পেস একটু আলোচনা করতেন ভালো হতো। বুঝলাম না, আবার বলো তো। ভাইয়া ভাইয়া ভেক্টর স্পেস অফ রিয়েল ভ্যালুড ফাংশন এটা একটু যদি আলোচনা করতেন ভালো হতো। আচ্ছা, আমি এখানে রিয়েল ভ্যালুড ফাংশন নিয়েই করতেছি মেনলি। রিয়েল সবগুলো রিয়েল ভ্যালু ধরতেছি, যে R2 ধরতেছি, দেন ওটার উপর আচ্ছা আচ্ছা ভাইয়া যদি একটু মানে ফাংশন দিয়ে দেখাইতেন এটা একটু ভালো হতো মানে পুরা। ফাংশনে পরে আসবো, ট্রান্সফরমেশনে আসবো। আমরা এখন প্রথমে শুধু ভেক্টর স্পেসের ভিতর ভেক্টর গুলো ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স এই সব জিনিসগুলো দেখাচ্ছি, ঠিক আছে? ওগুলো আমরা একটু পরে আসবো, ট্রান্সফরমেশনে আসবো। আচ্ছা ভাই সমস্যা নেই। আচ্ছা, আমরা মানে এই ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স কি বোঝা গেছে কিনা, এটা আসলে মিনিংটা, এই যে 0 0 হইলে কেন আমাদের শুধু ইন্ডিপেন্ডেন্ট হয় বাকি সময় ডিপেন্ডেন্ট হয়ে যায়, এই জিনিসটা বুঝছো কিনা?
হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বাকিরাও বুঝতে পারছে। এবার আসি স্প্যানিং এর ব্যাপারটা কি। স্প্যানিং ব্যাপারটা আরো অনেক মজার, যে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর, আচ্ছা যে কোনো একটা ভেক্টর আছে, শুধুমাত্র এই ভেক্টরটা দিয়ে কি কাজ করা যায়, শুধু যে এই নিজের ভেক্টর সাথে নিজের ভেক্টর যোগ করা যায়। এই যোগ করা যেই কথা, যে ওকে গুণ করা সেম জিনিস, তার মানে এই একটা ভেক্টরের ক্ষেত্রে আমাদের সাথে একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে পারবো। এই একটা অপারেশনের মাধ্যমে যত ধরনের ভেক্টর পাওয়া পসিবল, ওই ভেক্টরটাকে বলা হবে যে এই ইউ ভেক্টরের স্প্যানিং স্প্যানিং সেট। মানে এই ইউ ভেক্টর দিয়ে আমরা কি করতে পারি, এই লাইনটার সব ভেক্টর পেতে পারি। কারণ এই ইউ ভেক্টরটার স্প্যানিং সেটটা হলো এই যে আমাদের লাইনটা, এই লাইনটা পুরাটা পুরাটা হলো ইউ ভেক্টরের স্প্যানিং সেট। ওকে, এবার তাহলে একটার জন্য তো বুঝলাম, যে কোনো একটা, তার মানে যে কোনো একটা ভেক্টরের জন্য ওর স্প্যানিং সেট হবে একটা লাইন। ওকে, এবার যদি দুইটা ভেক্টর থাকে, যে আমাদের এখানে আমাদের ভান্ডারে দুইটা ভেক্টর আছে, যে আমাদের কাছে দুইটা সেট আছে, দুইটা ভেক্টরের সেট আছে, একটা হলো ইউ ওয়ান ভেক্টর। আচ্ছা, আমি এখানে একটু নাম্বার গুলো ইউজ করি, তাহলে মনে হয় ভালো হবে। 2,1 ভেক্টর, আর একটা হলো ইউ টু ভেক্টর, সেটা হলো সাপোজ 1,4 ভেক্টর। তার মানে এটা আমাদের ইউ ওয়ান, এটুকু হলো আমাদের 2,1, আর এটা হলো 1,4, এইখানে ভেক্টরটা, এটা আমাদের ভি ভেক্টর বা ইউ টু ভেক্টর 1,4 ভেক্টর। এখন এই দুইটা ভেক্টর নিয়ে যে স্প্যানিং সেটটা আসতেছে, সেটার মানেটা কি? মানেটা হলো এই দুইটা ভেক্টরকে যোগ বিয়োগ করে আমরা তো জাস্ট দুইটা কাজই করতে পারবো। দুইটা এই ভেক্টরগুলোর মধ্যে আমাদের হাতে জাস্ট দুইটা অপশনই আছে, যে একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে পারি, এটাকেও একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে পারি, তাদেরকে তারপরে এদেরকে যোগ করতে পারি। মানে এই দুইটা ভেক্টরকে বাড়াইয়া, মানে স্কেল করে যোগ করব। এই করিডোরে যত ধরনের ভেক্টর পাওয়া পসিবল, তারাই হলো এই ইউ ওয়ান ইউ টুর স্প্যানিং সেট, মানে স্প্যানিং স্পেস আর কি। ওকে, এখন কেউ সহজে বুঝতে পারবে যে এই যে এদের মাঝখানে সব ভেক্টর পাওয়া সম্ভব, আমি এদেরকে বাড়াই, এটাকে তো বাড়াই, এই ভেক্টরটা পাওয়া সম্ভব। এই টু ডির জন্য যে কোনো ভেক্টরকে, আমরা তো আগেই দেখছি যে টু ডির জন্য যে কোনো ভেক্টরকে প্রকাশ করার জন্য এই দুইটা ভেক্টরই আম, কারণ এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি চাইলে এই ভেক্টরটাকে কি করতে পারবো, আমি চাইলে এখানে এখানে অন্য একটা ভেক্টর, সাপোজ এখানে যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমি কিন্তু এদের স্প্যানিং দিয়ে প্রকাশ করতে পারবো, মানে এদের কম্বিনেশন দিয়ে লিখতে পারবো। কিভাবে? যে আমি জাস্ট এই যে ইউটা একটু মাইনাস করে দিলাম, যে মাইনাস সামথিং কে ইউ টু চলে আসলো, তারপরে এই দুইটাকে যোগ করলে আমরা এই ভেক্টরটা পেতে পারি। অর্থাৎ এই আর টু এর সকল ভেক্টরই মেইনলি পাওয়া পসিবল হবে এই ইউ ওয়ান আর ইউ টু দিয়ে। ঠিক আছে, তাহলে আর টু এর যত ধরনের ভেক্টর আছে, এই পুরা আর টু কে কিন্তু কি করতেছে, এই ইউ ওয়ান আর ইউ টু এরা স্প্যান করতেছে। তাহলে ইউ ওয়ান ইউ টু স্প্যানিং সেটটা হলো আর টু, তাহলে স্প্যানিং অফ ইউ ওয়ান ইউ টু, এইটা আমাদের হোল আর টু হয়ে যাবে। ওকে, এখানে এটা আমাদের হোল আর টু হয়ে যাবে। হোল আর টু দিয়ে কি করা যাবে, এদেরকে স্প্যান করা যাবে। আমি চাইলে তিনটা দিয়েও স্প্যান করতে পারি, সেটা কোনো প্রবলেম করবে না। যেমন আমি যদি এখানে আরেকটা ভেক্টর দিই, আমি যদি এখানে ইউ থ্রি দিই, এই ইউ থ্রি ভেক্টরটা এরকম সামথিং -2,4 বা 2,3, এই যে ইউ থ্রি ভেক্টরটা, আমি যদি এবার এভাবে লিখি যে স্প্যান ইউ ওয়ান ইউ টু আর হলো ইউ থ্রি, এটাও কিন্তু সেমই আর টু স্প্যান করতেছে, নতুন কোনো জায়গা নিচ্ছে না সে, কারণ ওরা একই প্লেনের ভিতরে আছে। এদেরকে যোগ বিয়োগ করলে কি পাওয়া যাবে, যোগ বিয়োগ যাই করি, এদেরকে যদি কোনো কিছু মাল্টিপ্লাই করি, এই হোল যে আমাদের স্পেসটা আছে, এই হোল স্পেসটাই পাওয়া যাবে, এদের বাইরে কেউ যাচ্ছে না। সেম ভাবে আমি যদি তিনটা জায়গায় চারটা দিই, ইউ ফোর দিই, ওকে নিয়ে এই চারটা দিয়ে স্প্যান করলে সেম আর টুই পাওয়া যাবে। কারণ আমি ভেক্টর সংখ্যা যতই বাড়াই না কেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর যদি বাড়াতে থাকি, তাহলে আমাদের স্প্যানিং স্পেসটা বাড়তেছে না। তাহলে স্প্যানিং স্পেসটা কিছুর উপর ডিপেন্ড করতেছে যে কোনো একটা ভেক্টর স্পেসকে স্প্যান করার জন্য মিনিমাম কতটুকু দরকার, সেটার একটা অবশ্যই তাহলে একটা ক্রাইটেরিয়া আছে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে এতগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হইলেই কি করা সম্ভব, এদেরকে স্প্যান করা সম্ভব। তারপর আমি যদি এর থেকে বেশি দিয়ে দিই, তাহলে সেম জিনিসকে স্প্যান করতেছে, নতুন কোনো আমাদের স্পেস আসতেছে না। আচ্ছা, এখন স্প্যানিং এর ক্ষেত্রে লিনিয়ারলি ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা ইম্পর্টেন্ট। ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্সের জন্য কারণটা কি, কারণ আমার যদি একটা ভেক্টর এটা হয় ইউ ভেক্টর, এটা আমার ইউ ওয়ান ভেক্টর, আর ইউ টু যে ভেক্টরটা,
এই ইউ2 ভেক্টরটা এখানে, এটা আমাদের ইউ2 ভেক্টর। এখন এই ইউ1 আর ইউ2 দুইটাকে যদি আমরা স্প্যান করাই, আসলে শুধু ইউ1 কে স্প্যান করালে যতটুকু হবে, বা শুধু ইউ2 কে স্প্যান করলে যতটুকু হবে, ঠিক ততটুকুই স্পেস পাবো। কারণ এরা হলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এরা নতুন কোনো ভেক্টর দিচ্ছে না, এদেরকে যোগ বিয়োগ করলে নতুন কোনো ভেক্টর পাচ্ছি না আমরা। সো স্প্যানিং এর ক্ষেত্রে যদি আমরা অনেকগুলা ডিপেন্ডেন্ট ভেক্টর যোগ করি, নতুন স্প্যান পাবো না, নতুন আমাদের স্পেস পাবো না। নতুন স্পেস পেতে হলে আমাদের কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর যোগ করতে হবে। আমি যখনই এই ইউ1 এর সাথে এটার সাথে ইন্ডিপেন্ডেন্ট এই ভেক্টরটা যোগ করে দিব, তখনই কি হচ্ছে, এই ইউ1 আর ইউ3 এদের কম্বিনেশন দিয়ে ফুল স্পেসটা পাওয়া সম্ভব। সেম ভাবে থ্রি ডির ক্ষেত্রে, যদি আমি দেখি যে এটা আমাদের এক্স ওয়াই, আমাদের জেড, আমি যদি থ্রিডিতে এই এক্স অ্যাক্সিস এক্স ওয়াই প্লেনের উপর একটা ভেক্টর নিই ইউ, আর যদি একটা ভেক্টর নিই এখানে ভি, এই দুইটা ভেক্টরকে যদি আমি যোগ করি, কম্বাইন করি, তাহলে আমি কি পাবো, এই যে যাদের হাইটটা, যাদের জেড জিরো, এই প্লেনটা পেয়ে যাবো না, এই নিচে সবাইকে পাওয়া যাবে, যাদের জেড জিরো, যাদের জেড অ্যাক্সিস জিরো, এদের সবাইকে পাওয়া যাবে আলটিমেটলি। মানে এই যে ফুল ভিতরের অ্যাক্সিসটা পাওয়া যাচ্ছে। যদি আমি ইউ1 আর ইউ2 কে স্প্যান করি, এখন যদি আমি এই ভেক্টরগুলোর সাথে আরেকটা ভেক্টর অ্যাড করে দিই, সাপোজ এই যে এই উপরের দিকে একটা ভেক্টর অ্যাড করে দিচ্ছি, এটা আসলে এক্স ওয়াই প্লেনের উপরে নাই, তখনই কি হবে, যে এই দুটো দিয়ে আমাদের এই নিচের প্লেনটা আসতেছে। এবার নিচের প্লেনের সাথে যে কোনো একটা ভেক্টর যেহেতু পাচ্ছি, এবার নিচের প্লেনের সাথে এই যে এখানে যে একটা এই দুটা পাচ্ছি হলো এই দুটা দিয়ে, এই ভেক্টরটা পাচ্ছি, এটা আমাদের ডাব্লিউ ভেক্টরটা পাচ্ছি ইউ1 ইউ আর ভি দিয়ে। আর এই ডাব্লিউর সাথে এটা যদি আমাদের ইউ3 হয়, ইউ3 যোগ করলে আমরা কি পাচ্ছি, নতুন একটা ভেক্টর পাচ্ছি। এখানে দেখানো যায় যে যে আর3 মানে আর3 যত ধরনের ভেক্টর আছে, তাদের সবাইকে কি করা যাবে, এই যে তিনটা ভেক্টর আছে ইউ1 ইউ2 আর ইউ3, এদেরকে দিয়ে লেখা পসিবল হবে। কারণ যদি একটু মানে এইগুলো আসলে ওইভাবে লেখা দেখাই পসিবল না, আমি আসলে বলছি তো চোখ বন্ধ করে একটু চিন্তা করতে হবে আসলে ব্যাপারটা কেমন। যে আমাদের এই ভেক্টরটাকে আমরা একটু চাইলে এদিকে নিতে পারবো, এই ভেক্টরটাকে চাইলে নিচ দিকে নিতে পারবো, এটাকে চাইলে উপরে নিচে নিতে পারবো। আলটিমেটলি হোল কম্বিনেশন দিয়ে সবগুলো ভেক্টরকে পাওয়া পসিবল হচ্ছে, যদি আমাদের এই ইউ3টা যদি বাকি দুইটার সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়। বাট ইউ3টা যদি আমি এখানেই নেই, যে যদি আমাদের এরকম হয় ইউ3 ভেক্টরটা এখানে আছে, এই প্লেনের মধ্যে আছে ইউ3, তখন কিন্তু ইউ1 ইউ যে আমাদের ইউ1 ইউ2 আর ইউ3 এদেরকে দিয়ে আমি আর জেড এর কোনো অ্যাক্সেস কিন্তু পাচ্ছি না, জেড এর কোনো ভ্যালু কিন্তু পাচ্ছি না, কারণ এরা সবাই এক্স ওয়াই প্লেনের মধ্যে আছে। তখন এরা কি করতেছে, কতটুকু স্প্যান করতেছে, এরা হলো জাস্ট এক্স ওয়াই প্লেনটাকে স্প্যান করতেছে। ওকে, আচ্ছা এটা হলো এক্স ওয়াই প্লেনের জন্য। এখন আরেকটু জিনিস, যে ধরেন আমার যে ভেক্টর গুলো আছে, এই ভেক্টর গুলো সাপোজ এখানে নেই, এই ভেক্টর গুলো মানে আমাদের যে প্লেনটা হবে, স্প্যানিং যে প্লেনটা হবে, দুইটা দিয়ে একটা প্লেন হচ্ছে, এই প্লেনটা সবসময় এক্স ওয়াই প্লেন হতে হবে, ব্যাপারটা এরকম না। যেমন আমাদের একটা ভেক্টর যদি এরকম থাকে একটু উপরের দিকে, ঠিক আছে, আর একটা ভেক্টর সাপোজ এই দিক বরাবর আছে, তাহলে এই দুইটা ভেক্টর দিয়ে যে স্প্যানিং প্লেনটা পাচ্ছি সেটা আমাদের এরকম। ওকে, আমি এখন এটা আসলে দেখানো খুব কষ্টকর, এই টাইপের ফুল প্লেনটা চলে আসবে। আচ্ছা মনে করেন এই বেশি এটার সাথে আরো প্লেন, মানে এই টাইপের প্লেনটা চলে আসতেছে। যেমন আমি যদি এটা দেখাই, এই যে এখানে ধর আমাদের দুইটা ভেক্টর, যে এই দুইটা ভেক্টর, এই যে হলুদটার উপরে দুইটা ভেক্টর যদি নেই, যে কোনো দুইটা ভেক্টর যদি নেই, এই দুইটা ভেক্টর, আচ্ছা আমি এটাকে একটু এভাবে দেখাই, যে এই যে এই একটা ভেক্টর, যে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যদি আমি এটা মধ্যে আমার ইউ আর ভি হয়, তাহলে এই দুইটা ভেক্টরকে স্প্যান করলে পুরা হলুদটা পাওয়া যাবে। ঠিক আছে, সেম ভাবে আমাদের এই ভেক্টরটা আর এই ভেক্টরটা,
এটা আমাদের যদি এখন ইউ হয়, এটা যদি ভি হয়, এই দুটাকে স্প্যান করলেই কি ভেক্টর পাওয়া যাচ্ছে? এই হোল ব্লু কালারটা পাওয়া যাচ্ছে। তার মানে দুইটা ভেক্টরকে স্প্যান করলে আসলে আমরা একটা প্লেন পাচ্ছি 3 ডাইমেনশনালি। এই প্লেনটা মূল বিন্দু দিয়ে যায়, বাট এটা যে এক্স অ্যাক্সিস হইতে হবে বাট এরকম না, এটা একটা প্লেন দেখাচ্ছে। Okay, এবার আমাদের মেইন প্রশ্নে আসি যে আচ্ছা তাহলে স্প্যানিং এর ব্যাপারটা হয়তো বোঝা গেছে যে স্প্যানিং এর ব্যাপারটা হলো কতগুলো ভেক্টর যদি আমি এখানে বলে দেই, আমি যদি এখানে বলি যে স্প্যান u1 u2 u3 u4, এদের যে স্প্যানের যে স্পেসটা, এই স্পেসটা এরকমই হবে যে u1 u2 u3 u4 এদেরকে কম্বাইন করে যতগুলো ভেক্টর পাওয়া যায় তারা যেই স্পেসটা ফর্ম করে সেটাই আমাদের হলো এই এদের স্প্যানিং সেট বা স্প্যানিং স্পেস। ওকে, আচ্ছা এখন কথা হলো এই স্প্যানে কোনো একটা ভেক্টর আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারি? যে আমাদের কাছে একটা ভেক্টর স্পেস, র্যান্ডম একটা ভেক্টর স্পেস ডাব্লিউ, এই ডাব্লিউর ভিতর এই u1 u2 u3 u4 এই চারটা ভেক্টর দিয়ে দিয়ে দিল আমাদেরকে। তারপর বললো নতুন একটা ভেক্টর, সাপোজ আমি এগুলোর মানটা যদি এভাবে বলে দিই যে এই ভেক্টরটা এরকম 1 0 0 1, এই ভেক্টরটা এরকম 0 0 1 1, এটা আমাদের 0 1 0 1 0 2 0 2, এই যে এই চারটা ভেক্টর দেয়া আছে। এখন আমাদেরকে বলা হলো এটা হলো আর ডাব্লিউ হলো আমাদের R4 সাপোজ। এখন কোনো একটা ভেক্টর সাপোজ 1 2 3 4, এই যে ভেক্টরটা এই ভেক্টরটা এই স্প্যানিং সেটের মধ্যে আছে কিনা, মানে হলো এই চারটাকে দিয়ে কম্বাইন করে যে স্পেসটা হচ্ছে, যেই প্লেন বা অন্য কোনো কিছু যেটাই হচ্ছে ওইটার মধ্যে এটা পড়ে কিনা, ওইটার মধ্যে এই ভেক্টরটা আমাদের আছে কিনা, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? সেটা বুঝতে পারি এইভাবে যে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে যদি কোনোভাবে এই u1 u2 u3 u4 এগুলোকে দিয়ে লেখা যায় কিনা, মানে এই যে k1 u1 k2 u2 k3 u3 আর হলো k4 u4, এই যে কোনোভাবে u1 u2 u3 u4 এদের কম্বিনেশন দিয়ে যদি ইউ কে লেখা যায় তাহলেই বলবো যে এটা এদের স্প্যানের মধ্যে আছে। আর যদি লেখা না যায় তাহলে বলবো যে স্প্যানের মধ্যে না যায়, নাই। এখন এই যে লেখা যায় মানে সেটা কিভাবে বুঝতেছি? যে আমরা নর্মাল নিয়মে জানি যে এটাকে কিভাবে সলভ করতে হয়, সলভ করে দেখবো যদি কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর পাওয়া যায় কিনা। যদি কে1 কে2 কে3 কে4 এর কোনো ভ্যালু থাকে তাহলে আছে, তাহলে এদের স্প্যানের মধ্যে থাকবে। আর যদি এই যে সিস্টেমটা, এই সিস্টেমে যদি কোনো সলিউশন না থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই সিস্টেমে সলিউশন নাই। তার মানে কোনো একটা সিস্টেমে যে সলিউশন নাই সেটাও আমরা কিন্তু এখানে, আচ্ছা এটাকে আমরা অন্যভাবে দেখতে পারি যে এই জিনিসটা কিভাবে লেখা যায় না, এই ইউ1টা মানে হলো এই ইউ1 আমাদের একটা ভেক্টর, মানে একটা কলাম, এটাকে কে দ্বারা গুণ করতে হবে আমাদের, কে1 দিয়ে, এটাকে আমাদের ইউ2 দিয়ে গুণ করতে হবে, এটা আমাদের ইউ3 কে4 ইউ4, আর এখানে আমাদের ইউ আছে। আচ্ছা এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, এই যে এগুলো যেহেতু ভেক্টর গুণ, ওকে কলামগুলো কিভাবে লেখা যায়, ইউ1 এগুলো আমাদের একটা কলাম, ইউ2 ইউ3 ইউ4, তার মানে এটা একটা ম্যাট্রিক্স। আর এখানে হলো আমাদের কে1 কে2 কে3 কে4, এগুলো হলো আমাদের আননোন, আর এখানে আমাদের ভ্যালু আছে ইউ। আচ্ছা এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এটা এটা হলো এক্স, এটা এক্স এটা বি, তার মানে কি হচ্ছে এক্স ইকুয়াল বি, এই ম্যাট্রিক্স এটার ফরম্যাট আমরা সবাই জানি। তাহলে এই যে সিস্টেমটার এই ম্যাট্রিক্সের যখন আমরা নো সলিউশন পাই সেটার মিনিংটা এবার আমরা একটু ইন্টারপ্রিট করতে চাচ্ছি। যে এই ম্যাট্রিক্সটার নো সলিউশন থাকা মানে কি, যে এই ম্যাট্রিক্সটা যতগুলো কলাম আছে এই কলামগুলোকে যোগ বিয়োগ করে টোরে, এই যে এইগুলো তো কলাম, এই ম্যাট্রিক্সে যতগুলো কলাম আছে ইউ1 ইউ2 ইউ3 ইউ4, এই কলামগুলোকে যোগ বিয়োগ করে টোরে আমরা কখনোই বি ম্যাট্রিক্স পেতে পারবো না, মানে বি ভেক্টরটা পেতে পারবো না।
ওকে, তাহলে এইটার মিনিংটা, এটা যদি নো সলিউশন হয়, এটা নো সলিউশনের মিনিংটা এটাই দাঁড়ায় যে এই যে ভেক্টর ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের কলামগুলোকে নিয়ে যদি আমরা একটা ভেক্টর চিন্তা করি, এই ভেক্টরগুলো যেই এরিয়াটাকে স্প্যান করে অথবা যেই স্পেসটাকে স্প্যান করে, ওই স্প্যানের ভিতর আমাদের বি ভেক্টরটা পড়তেছে না। দ্যাটস ওয়াই আমরা কোনো সলিউশন খুঁজে পাই নাই। এটা অনেকটা নো সলিউশনের ব্যাখ্যা টাইপের, এরকম যে নো সলিউশন মানে আসলে কি বোঝায়। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের নো সলিউশন গেল, স্প্যানিং গেল। এখন স্প্যানিং এর পর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে বেসিসটা কি। আচ্ছা, বেসিসটা হলো যে আমরা দেখলাম যে কোনো একটা স্পেসকে, এই যে স্পেস আর টু, যে আমাদের স্পেসটা, এই আর টুটাকে প্রকাশ করার জন্য নর্মালি আমরা তো ভেক্টর সবগুলো লিখে প্রকাশ করতে পারবো না, এটা আমাদের খুব কষ্টকর একটা জিনিস। এই আর টু সব ভেক্টর দিয়ে প্রকাশ করা সম্ভব না। তাহলে ভেক্টর যেরকম আমরা ওই যে মানে সেটা যেমন আমরা গঠন পদ্ধতি ইউজ করি, এখানেও কাইন্ড অফ আমরা শর্টকাটে এই ভেক্টর এই স্পেসটাকে প্রকাশ করতে চাই। আচ্ছা, এখন এই স্পেসটাকে প্রকাশ করার জন্য আমরা দেখতেছি যে দুইটা ভেক্টর যত হইলেও হয়, এই দুইটা ভেক্টর হইলেও হবে, আবার তিনটা দিলেও হবে, আবার চারটা দিলেও হচ্ছে, যতগুলো দিয়ে সমস্যা নেই, এদেরকে এই ভেক্টরটাকে প্রকাশ মানে এই স্পেসটাকে প্রকাশ করা যাবে। বাট আমাদের বেসিসটা বলতেছে যেটা, যে না, আমরা দেখবো মিনিমাম কতগুলো ভেক্টর দিয়ে, মিনিমাম কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দিয়ে এই স্পেসটাকে প্রকাশ করা যায়। ওই যে সকল ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দিয়ে এই স্পেসটাকে প্রকাশ করা যায়, এদেরকেই বলা হবে যে বেসিস। দেখতেছি আর টু এর জন্য দুইটা ভেক্টর হলেই এনাফ। এটা আমাদের ইউ, এটা আমাদের ভি, যে কোনো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হইলেই এরা বেসিস হিসাবে আর টু এর জন্য পারফেক্ট। কারণ এরা দুজন ইন্ডিপেন্ডেন্ট এবং এরা ফুল আর টু কে কভারেজ দিতে পারবে। আর আমরা বেসিক্যালি যেই বেসিস দুটা ইউজ করি সেটা হলো এই দিক বরাবর একটা বেসিস, সেটা হলো আমাদের u1 1,0, এই একক ভেক্টরটাকে একটা মনে করি। আর একটা হলো এই বরাবর ভেক্টর u2, সেটা হলো আমাদের 0,1। এই একক ভেক্টরটাকে আর একটা ভেক্টর মনে করি। নর্মালি আমরা এটাকে ধরে নিই, এই দুইটা ভেক্টর দিয়ে কিন্তু ফুল আর টু কে স্প্যান করা পসিবল। এবং এই দুইটা পরস্পর আমাদের কি, আহ এখানে এরা আসলে পরস্পর আমাদের ইন্ডিপেন্ডেন্ট। এখন এই দুইটা ভেক্টর কেন ইউজ করা হয় এটা আমরা একটু পরে দেখবো, যে দুইটা ভেক্টর এখানে কি আছে, 90 লম্ব আছে। দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে এক্ষেত্রে পরবর্তীতে কিছু ক্যালকুলেশন আমাদের খুব ইজি হয়। এই জন্যই এই দুটাকে আসলে স্ট্যান্ডার্ড বেসিস ধরা হয় ভেক্টর আর টু এর জন্য। তাহলে এই এই দুইটাই শুধু আর টু এর বেসিস না, আপনারা চাইলে যে কোনো দুইটা ভেক্টরকে যারা কিনা ইন্ডিপেন্ডেন্ট, এদেরকে আর টু এর বেসিস হিসাবে লিখতে পারেন। এটা আমাদের u1 প্রাইম, এটা আমাদের u2 প্রাইম, এদেরকে আর টু এর বেসিস হিসাবে লেখা সম্ভব। ওকে, যে এই দুইটা দিয়ে সব ভেক্টর বের করা পসিবল হবে আর টু দিয়ে। ওকে, তাহলে আর টু এর জন্য আমাদের দুইটা ভেক্টর দরকার, সেম আর থ্রির জন্য তিনটা ভেক্টর দরকার। আচ্ছা, এখানে একটা জিনিস যে ডাইমেনশন, কোনো একটা ভেক্টর স্পেসের ডাইমেনশনটা কি। এই যে যতগুলো মিনিমাম, মানে মিনিমাম যতগুলো আছে, মিনিমাম যতগুলো বলতে এখানে মিনিমাম চলে আসবে যে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দিয়ে কোনো একটা স্পেসকে প্রকাশ করা সম্ভব, তাকে মানে ওই ভেক্টর গুলো মানে যতগুলোকে দিয়ে সম্ভব, ওইটাই হলো আমাদের কি ডাইমেনশন। যেমন আর টু কে প্রকাশ করার জন্য জাস্ট দুইটা ভেক্টর দরকার, এই দুইটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারবো, এই জন্য আর টু এর ডাইমেনশন হবে আমাদের 2। সেম আর থ্রির জন্য আমাদের তিনটা ভেক্টর দরকার হবে, এই জন্য আর3 ডাইমেনশন হবে 3। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বোঝার আছে, কোন একটা ভেক্টরের আর টু আর টু এর ডাইমেনশন, এটা ডাইমেনশন যেহেতু 2, তার মানে দুইটা ভেক্টর দিয়েই এটাকে প্রকাশ করা সম্ভব। এখন আমি যদি এখানে বলে দিই কাউকে যে u1 u2 u3, এই যে u1 u2 u3 ui সবাই হলো আর টু এর সদস্য, আমি কিন্তু না দেখে বলতে পারি এরা লিনিয়ারলি কি ডিপেন্ডেন্ট। এরা কেমন ভেক্টর সেটা সেটা না দেখেও কিন্তু আমি বলতে পারি, কারণ আর টু কে প্রকাশ করার জন্য দুইটা ভেক্টরই এনাফ। এখানে আছে তিনটা ভেক্টর,
তার মানে আর একটা ভেক্টর কি হচ্ছে, বাকিটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে কিন্তু। কারণ যে কোনো দুইটাই কি করতে পারে, যে কোনো দুইটাই যদি এদের ভিতর যে কোনো দুইটা ইন্ডিপেন্ডেন্ট হয়, সাপোজ U1 আর U2 ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এদেরকে দিয়েই বাকি সব ভেক্টর লেখা পসিবল, কারণ এটা R2। তাহলে অবশ্যই U3 কি চলে আসবে, এদের স্প্যানের মধ্যে চলে আসবে। সো আমাদের এটাকে কি একটা, এটা হলো আমাদের একটা ডিপেন্ডেন্ট সেট বা লিনিয়ারলি ডিপেন্ডেন্স, এরা সবাই সেম ভাবে। এই যে আমি যদি R4 বলে দেই, আর এখানে যদি আমি বলি U1, U2, U3, U4, U5, পাঁচটা ভেক্টর আছে, এখানেও সেম রিজনে বলা যাবে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। R5, এটাকে প্রকাশ করার জন্য হাইস্ট পাঁচটা ভেক্টর দরকার, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাঁচটা ভেক্টর দরকার শুধু, তাহলে যে চারটা ভেক্টর দরকার। আর যেহেতু এখানে পাঁচটা ভেক্টর আছে, তাহলে যে কোনো চারটা দিয়ে যদি আমরা বেসিস তৈরি করি, বাকিটা বাকি 5 নম্বর ভেক্টরটা ওই আগের ভেক্টর দিয়ে, আগের ভেক্টরগুলো দিয়ে লেখা সম্ভব আসলে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আসলে এই ইনটুইশন থেকে আমরা বলতে পারবো যে কতগুলো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট। বাট এই এরকম যদি হয় যে R4, এটার ভিতরে আমাদের চারটা ভেক্টর আছে, তাহলে এখানে আসলে বলা যাচ্ছে না যে চারটা ভেক্টরই যে দরকার, এই চারটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে পারে অথবা এরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আসলে এটা এখানে বলা যাচ্ছে না। ওকে, আজকে তো তার অনেক হয়েছে, কি আর কন্টিনিউ করবো? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট পর্যন্ত হইলো, আর বেসিস পর্যন্ত হইলো। আহ, কি অবস্থা সবার দেখি। আচ্ছা, আজকে কি আর কন্টিনিউ করবো? কি কি আছে? নওশাদ, জ্যোতি জি ভাই। বলতেছে 12টা বাজে গেছে, আজকে আর থাক, নেক্সট দিন। অন্যরা কি বলে আসলে? হ্যাঁ, অন্যরা কি বলে, মানে অন্যরা কি করতে চায় নাকি চায় না? আমরা কেউ তো কিছু বলেই না, আর আস্তে আস্তে মানুষজন কমে গেছে। মানুষ কমে গেছে, এটা আচ্ছা কিন্তু এটা আসলে একটা রেগুলার ইয়া, রেগুলারলি এটা হয় ভাইয়া, মানুষ কমে। হ্যাঁ বলো। আচ্ছা ভাই R4 এর একটা এক্সাম্পল দিলে ভালো হইতো, যে চারটা স্পেস নিয়ে যে। আচ্ছা, চারটা স্পেস নিয়ে এক্সাম্পল। ওকে, এটা আমি জি। ওই যে গ্রাফ দিয়ে দেখাইতে পারবো না, আমি ভেক্টর দিয়ে দেখাইতে পারবো আসলে, কারণ চারটার তো আমি গ্রাফ আঁকতে পারবো না। ঠিক আছে, চারটার গ্রাফ তো আঁকা পসিবল না। তো আমি এখানে চারটা 4 ডাইমেনশনের জন্য আমরা এইভাবে বলতে পারি যে 4 ডাইমেনশন একটা স্পেস, ওইটার ভেক্টর গুলো এরকম 1 0 0 0, এটা একটা বলতে পারি। U2 এরকম 0 2 0 0, এটা বলতে পারি। U3 একটা ভেক্টর 0 0 1 0। আমি র্যান্ডমলি চারটা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর নিচ্ছি, যে 1 0 0 2। এই চারটা ভেক্টর কি পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, আর এখানে ডাইমেনশন কত আমাদের? চার, চারটা ডাইমেনশন আছে। তাহলে এরা কি করবে, R4টাকে স্প্যান করবে, মানে আর ফোর এর যতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টরকে এই চারটা ভেক্টর দিয়ে পাওয়া পসিবল। এই চারটা ভেক্টর দিয়ে সবগুলো ভেক্টরকে আমরা বের করতে পারবো, মানে ফুল R4 এর যত ধরনের ভেক্টর আছে তাদেরকে আমরা এদের কম্বিনেশন দিয়ে লিখতে পারবো। এখন ওটা গ্রাফ আসলে আঁকা তো সম্ভব না, কারণ 4 ডাইমেনশন আমরা আসলে আঁকতে পারি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, বুঝতে কি প্রবলেম হয়েছে? আমি অনেক দ্রুত পড়ে গেছি। আচ্ছা ভাইয়া, আচ্ছা যদি কোনো মানে কোনো একটা ভেক্টর যদি মানে বেসিস হয়, তাহলে এটা এক্সপ্যান্ড করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে না? হ্যাঁ, এটাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাহলে স্প্যানও করতে হবে, এই দুটো আচ্ছা জিনিস। আচ্ছা, বুঝছি ভাই, ধন্যবাদ ভাই। ওকে, আচ্ছা, আজকে যেহেতু অনেক, আমি নেক্সট দিন নিলে 10:30 নিবো, রাত অনেক বেশি হয়ে গেছে তো, 12টা বেজে গেছে, অনেক টাইম। আচ্ছা, কেউ কি আসলে এখানে খতম তারাবি পড়ে? লাইক খতম তারাবি না পড়লে আসলে আমার টাইমটা না, 10টাতেই নিয়ে আসতে পারি। একটু পরে না মনে হয়, আমি, ঘন্টা হ্যাঁ, পড়ার এখন মতো তো মনে হয়। লকডাউনের মধ্যে আমি নিজেও না বাসাতেই পড়ি, আমি মসজিদে যাই না। আর একদিন 10টা নেবো, কারণ আজকে টাইমটা বেশি অকওয়ার্ড হয়ে গেছে।
হ্যাঁ ভাই, আর একটু আগে করে নিলে ভালো হয়। অনেকে ঘুমায় আবার উঠবে তো। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট উইকে আর একটা সেশন রেকর্ড অফ করবো আমি। হ্যাঁ, কি রেকর্ড অফ করবো? হ্যাঁ, রেকর্ড অফ করছ না কেন? আগে অফ, এখনই অফ করে দে।